এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, মাঝে আর একটি দিন, তারপরই 11 জানুয়ারি আমাদের সবার প্রিয় অভিনেত্রী রুনা খানের জন্মদিন। আসছে 11 জানুয়ারি থেকে আমাদের দেশের সবচাইতে বড় ও সমৃদ্ধ চলচ্চিত্র আয়োজন 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনে 75টি দেশের 220টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে আগামী 15 জানুয়ারি সন্ধ্যা 7টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রিমিয়ার হতে যাচ্ছে প্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত তৌফিক এলাহি পরিচালিত সিনেমা নীলপদ্ম। এই প্রসঙ্গ ধরেই আমাদের অভিনয় জগতের পদ্মফুল রুনা খানের সঙ্গে আজ আমরা কথা বলবো। চলুন আড্ডায় ডুব দেই। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ 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 ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। সুন্দর করে তুমি আমাকে স্বাগত জানালে, মানে এত ভালো ভালো কথা শুনবার পর একটু কথা বলে মুশকিল হয়ে যায়। যতটা ভালো ছিলাম সে ভালো লাগাটা তুমি আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছো, ধন্যবাদ। আরেকটু বাড়িয়ে দিই, শুরুতেই জন্মদিনের আগাম শুভেচ্ছা। এবং এবার আসলে জন্মদিন নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? থ্যাংক ইউ। কোনো পরিকল্পনা নেই, কখনোই কোনো পরিকল্পনা থাকে না। এটা একেবারেই একটা ব্যক্তিগত দিন। এসেছিলাম পৃথিবীতে আমার বাবা মার জন্য গুরুত্বপূর্ণ, আর ব্যক্তিগত দিনগুলোতে সাধারণত আমার পরিবারের সাথে থাকা হয়। আমার মেয়ের বাবা, আমার ভাই, মা বাবা আসবে, এই তো। বিশেষ দিন যেহেতু, এই বিশেষ দিনে আসলে কোন উপহার পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? আমার জন্মদিনে সাধারণত আমার মেয়ের বাবা আমাকে উদ্দেশ্য করে 2-1 লাইন লেখেন। আচ্ছা, 1-2 লাইন। তো হ্যাঁ, মানে গত 15 বছর ধরে ওটাই আমার কাছে জন্মদিনে পাওয়া সবচাইতে সুন্দর, সবচাইতে বিশেষ উপহার। কারণ ওই 1-2 লাইনের মধ্যে এত ভালোবাসা থাকে। সত্যি, এটাই তো আসলে বিশেষ। এর থেকে আসলে বিশেষ আর কি হতে পারে? এবার DIFF নিয়ে তো গল্প করতেই চাই। এর আগেও আপনার অভিনীত সিনেমা হালদা এবং ছিটকিনি এই উৎসবে জায়গা করে নিয়েছিল এবং হালদা তো শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। আর এবার আমরা এই উৎসবে পেয়ে যাচ্ছি এবং দেখতে পাবো নীলপদ্ম। এই অর্জনকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমার জন্য এটা ভীষণ আনন্দের। আমি খুবই উত্তেজিত এবং আমার ভীষণ রকম ভালো লাগা। আমাদের দেশের, যেটা তুমি বলছিলে যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং পৃথিবীর অনেকগুলো দেশের অনেক ভালো ভালো চলচ্চিত্র এখানে দেখানো হচ্ছে। আমাদের দেশেরও অনেক ভালো চলচ্চিত্র এই উৎসবে অংশ নিচ্ছে। তার মধ্যে আমার নীলপদ্ম, আমার পরিচালক তৌফিক এলাহি, তার ছবিটি এখানেই প্রথম মুক্তি পাচ্ছে, প্রিমিয়ার হচ্ছে। 2টো শো আছে, একটা 15 জানুয়ারি জাতীয় জাদুঘরে, আরেকটা 19 জানুয়ারি নর্থ সাউথ মিলনায়তনে। তো 15 জানুয়ারি প্রথম বাংলাদেশে সিনেমাটার প্রদর্শন এবং প্রিমিয়ার হচ্ছে। আমি নিজে প্রথম দেখতে পাবো। হ্যাঁ, আমার জন্য ভীষণ, কারণ আমি ডাবিং করবার সময় আমার অংশের কাজটুকু দেখেছি। হ্যাঁ, এবং এর আগে এই সিনেমাটি আন্তর্জাতিক সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে, যেটা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল, সেই উৎসবে দেখানো হয়েছিল। মানে বাংলাদেশে প্রথম দেখানো হচ্ছে, মুক্তি পাচ্ছে, আমি নিজে প্রথম দেখতে পাবো। আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। চমৎকার। এবং ছিটকিনি ছিল প্রয়াত পরিচালক সাজিদুল আওয়ালের প্রথম সিনেমা, আবার এদিকে নীলপদ্মও তো তৌফিক এলাহির প্রথম সিনেমা। এই যে প্রথম যে পরিচালক যা তাদের প্রথম চলচ্চিত্র নিয়ে, প্রথম সন্তান নিয়ে আসেন, তারা তো আসলে তখন অতটা অভিজ্ঞ থাকেন না, ভুলভ্রান্তি তো থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্নটা আসলে, আপনি কোন ভাবনা থেকে বা কোন ইচ্ছে থেকে তাদের সাথে এই কাজগুলো করতে সম্মত হন বা রাজি হন? আচ্ছা, তুমি খুব দারুণ একটা প্রশ্ন করেছো, কারণ তোমার এই প্রশ্নের উত্তরে আমি আমার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারবো। এর আগে আসলে ওভাবে বলবার সুযোগ হয়নি। যেমন নীলপদ্মের পরিচালক তৌফিক এলাহি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে মাস্টার্স করেছেন, PhD করেছেন। এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়ার শিক্ষক হিসেবে আছেন এবং তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাতা। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। হ্যাঁ, এই ছবিতে আমাকে কাস্টিং করেছে, সেই গল্পটা ভীষণ ভালোবাসার। এই ছবিতে আমাকে কাস্টিং করেছে সজল ভাই, আমাদের অভিনেতা আব্দুল নূর সজল। সেটা আমিও শুনেছিলাম যে তার কারণে আপনি এই সিনেমাতে যুক্ত হয়েছেন। কারণ তিনিও জাহাঙ্গীরনগরে পড়তেন। তো তৌফিক ভাই
তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই যখন সিনেমাটা নিয়ে সজল ভাইয়ের সাথে আলোচনা করেন, তখন সজল ভাই বলেছিল যে এই চরিত্রটা রুনা ভালো হতে পারে। এবং তৌফিক ভাই আমাকে ফোন করেছেন, আমি সামহাও মিস করে গেছি, যে আননোন নাম্বার হয় না। এরপর সজল ভাই আমাকে ফোন করেন এবং বলেন যে মানে তৌফিক ভাইয়ের কথা বলেন যেরকম একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, তো চরিত্রটা শুনে আমার মনে হয়েছে তুই এটাতে ঠিকঠাক কাস্টিং হতে পারিস, তুই একটু কথা বলে দেখ। তারপর আমাকে তৌফিক ভাই চিত্রনাট্য পাঠালেন, আমার গল্প চরিত্র ভীষণ পছন্দ হলো, কারণ একটি চলচ্চিত্রের নাম ভূমিকায় কাজ করতে পারা যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য যে কোনো সময়ের জন্য, মানে ক্যারিয়ারের শুরু বা শেষ যে কোনো সময়ের জন্য খুব আনন্দের, সম্মানের। তো চলচ্চিত্রের নাম ভূমিকায় তিনি আমাকে ভেবেছেন, আমি যুক্ত হলাম। তো এই যে তুমি বলছিলে না যে যুক্ত হওয়াটা কিন্তু মূলত আমার আরেকজন সহকর্মী আব্দুল নূর সজল, যিনি এই ছবিতে অভিনয় করেননি, এই ছবির সাথে কোনোভাবে যুক্ত নন, তার কাস্টিং এ আসলে আমি এই ছবিটার সাথে যুক্ত হয়েছি। ঠিক একই রকম একটা গল্প আছে, একেবারে একই রকম গল্প ছিটকিনির ব্যাপারে। ছিটকিনির পরিচালক সাজিদুল আওয়াল, তিনি ঢাকা থিয়েটার করতেন। তিনি যখন সিনেমাটা নির্মাণ করতে চান তখন আফজাল ভাইয়ের সাথে আলোচনা করেন, আফজাল হোসেন, এবং আফজাল ভাই তাকে বলেন যে এই চরিত্রে তুমি রুনাকে নাও। হ্যাঁ, এবং সাজিদুল আওয়ালের ডাক নাম ছিল শামীম, আমি শামীম ভাই বলতাম। তো শামীম ভাই আমাকে বললেন যে আমি তো আপনার সাথে আমার পরিচয় নেই, আমি জানতাম না আপনি কাজ করতে রাজি হবেন কিনা বা কেমন, তো আমাকে আফজাল ভাই আপনার নাম্বার দিয়েছে বা আফজাল ভাই বলেছে যে আপনার সাথে যোগাযোগ করতে। তো যে প্রশ্নটা তুমি করেছিলে যে দুজন পরিচালকের প্রথম চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে যুক্ত হওয়া, সেই যুক্ত আসলে আমাকে করেছেন আমার আর দুজন সহকর্মী, যে দুজন, আফজাল ভাই কিন্তু ছিটকিনির সাথে অভিনয় করেননি, কোনোভাবেই যুক্ত নন, অন্য দুজন সহকর্মী। তো আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ সজল ভাইয়ের প্রতি, আফজাল ভাইয়ের প্রতি। আফজাল ভাইয়ের কথাটা এর আগে আমার কখনো বলা হয়নি, সজল ভাই এর মধ্যে কথা প্রসঙ্গ হয়েছে যে আফজাল ভাই, সজল ভাই তারা মনে করেছেন যে ছিটকিনির ময়মুনা বা নীলপদ্মের নীলা হিসেবে মানে আমার কথা তাদের মাথায়, আন্তরিক কৃতজ্ঞতা। সেই চরিত্রের বিষয়ে একটু করে আসতে চাই। আসলে নীলপদ্মের নীল তো আপনি প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় পতিতাপল্লী, বা যদি এভাবেই বলি যে এশিয়ার সবচেয়ে বড় গণিকালয়ে যাবার আগে আসলে কি ভাবনা কাজ করেছিল, বা সেখানে যাবার পরে কি কি অভিজ্ঞতা হয়েছে একটু শুনতেই চাই। আসলে একজন পেশাদার অভিনয়কর্মী হিসেবে আমার আসলে দেশের বিভিন্ন জায়গাতে শুটিং এ যাওয়া হয়েছে। একেবারে তুমি সেন্ট মার্টিনস থেকে, মানে টেকনাফ থেকে তেতুলিয়া, আমি পঞ্চগড়ে ছিটকিনি শুটিং করেছি পঞ্চগড়ে। তো দৌলতদিয়াতে আমার কখনো যাওয়া হয়নি। আমরা হালদার শুটিং করেছিলাম রাজবাড়িতে, কিন্তু দৌলতদিয়াতে যাওয়া হয়নি। এই কাজটার জন্যই প্রথম যাওয়া হলো এবং আমরা 3 দিন শুটিং করেছি ওখানে। ওখানে যাবার পর ওখানে যারা বসবাস করেন তাদেরকে দেখে আসলে আমার মনে হয়েছে যে মানুষ হিসেবে তারা এত সুন্দর, এত সমৃদ্ধ, ওটা তাদের পেশা। আমরা এক একজন এক এক পেশাজীবী, এক একটা কাজ করে জীবিকার জন্য, হ্যাঁ, এক একটা কাজের সাথে যুক্ত। তারাও জীবিকার জন্য ওই কাজটার সাথে যুক্ত, ওটা তাদের পেশা। এছাড়া মানুষ হিসেবে তারা মনে হয়েছে আমাদের মতো বা আমার তোমার চাইতে আরো অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এত যেখানে সমাজের স্বীকৃতি নেই, পরিবারের স্বীকৃতি নেই, রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই, তারপরও সেই মানুষদের জীবন এত হাসি, আনন্দ, ভালোবাসায় ভরা। যে কটা দিন আমি ছিলাম, আমাকে এবং আমার পুরো টিমকে তারা যে ভালোবাসা দেখিয়েছে, যে সম্মান দেখিয়েছে, আমি সারা জীবন তাদের সেই ভালোবাসা বয়ে নিয়ে বেড়াবো। ঠিক 2 বছর আগে এরকম শীতের মৌসুমে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় আপনাদের কাজ করতে হয়েছিল। কখনোই কি কোনো চ্যালেঞ্জ বা কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি? কোনো বাধা ছিল না কখনো? না, মানে সিনেমার টিম থেকে তো আসলে পারমিশন নিয়ে যাওয়া হয়েছিল কাজটা করবার জন্য। আর মানে চ্যালেঞ্জ বলতে, ধরো তুমি যদি একজন অভিনয়কর্মী হিসেবে আমাকে প্রশ্ন করো, আমি সব সময় এটা বলি এবং সারা জীবন আমার বলে যাব, জীবনের শেষ দিন পর্যন্ত, যে আমি হচ্ছি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি, আমার চেষ্টা থাকে সেই ডিরেক্টর চরিত্রটিকে কিভাবে পর্দায় দেখতে চাচ্ছেন সেটা আমি কতটুকু কাছাকাছি যেতে পারি। এই ক্ষেত্রেও আমার পরিচালক আমাকে ভীষণ সহযোগিতা করেছেন, কারণ তিনি
যৌনকর্মীদেরকে নিয়ে একটা দীর্ঘ সময় গবেষণা করেছেন। তার গবেষণাতে তিনি যেই তথ্য উপাত্ত পেয়েছেন সেগুলো তিনি আমার সাথে শেয়ার করেছেন। আর ওখানে যাবার পর আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে ওখানকার মেয়েরা। হ্যাঁ, আমার যে তুমি শীতের কথা বলছিলে না, আমি বুঝতে পারিনি যে অত শীত পড়বে। ঢাকাতে তো আমরা অত শীতে অভ্যস্ত না, তো মোটামুটি গরম কাপড় নিয়ে গেছি। ওখানে যাওয়ার পর এত শীত, তো ওরা ওদের কাপড় এনে আমাকে দিচ্ছে, ওদের কাপড় পরে আমি মানে শীত থেকে শীত নিবারণ করছি। এবং আমার যে কস্টিউম, আমি যেভাবে কস্টিউম নিয়ে গিয়েছিলাম, যাবার পর দেখছি যে আমার কস্টিউমগুলো ঠিক ওদের সাথে যাচ্ছে না। কয়েকটা দৃশ্য ছিল যে ওরাও অভিনয় করেছে, তো আমাকে আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, তো তখন ওরা একজন বললো যে আপু তুমি এটা পরো। হ্যাঁ, এবং আমি ওদের কস্টিউম, ওদের শাড়ি পরে আমি কাজ করেছি। এবং এছাড়াও মানে পুরো যে সময়টা, ধরো দিনের বেলাটা ওরা ফ্রি থাকে, মানে ওদের কাজে, তো দিনের বেলায় ওরা এসে নানা রকম গল্প করছে। ওরা ধরো আমার সিসিমপুরের কথা বলছিল, অনেকেই সুমনা সিসিমপুরের কথা বলছিল। হ্যাঁ, টেলিভিশন দেখছে, সেই ওদের ঘরে গিয়ে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি ব্রেকের সময় আর কি। আবার সন্ধ্যার পরে যেটা হয় যে ধরো আমাদের ক্যাম্পটা একটু দূরে আর শুটিং করছি আর একটু দূরে, তো যখন আমি ওই শুটিং থেকে স্পট থেকে ক্যাম্পে যাচ্ছি, আমার টিমের লোক তো যাচ্ছেই, ওরাও 2-3 জন মেয়ে আমার সাথে যাচ্ছে, মানে আপু যাচ্ছে, আপুকে একটু দিয়ে আসি, হ্যাঁ এগিয়ে দিয়ে আসি। আবার যখন আসি, তো এই বিষয়গুলো না, আমি সেদিন একটা জায়গায় বলছিলাম যে আমি যখন ছোটবেলায় দাদুর বাড়ি নানু বাড়িতে যেতাম বার্ষিক পরীক্ষার পরে, তখন যেটা হতো, আমরা ওই শহর থেকে বা মফস্বল থেকে গিয়েছি গ্রামে, পাড়ার সব আত্মীয় স্বজন, ছোট ছোট সঙ্গী সাথীরা খেলতে আসতো, দেখতে আসতো, এবং সারাক্ষণ আমাদেরকে নিয়েই সময় কাটাতো। আমার ওই 3টা দিন না অমন কেটেছে, মনে হচ্ছে ছোটবেলায় দাদুর বাড়ি নানুর বাড়ি গিয়েছি, সবাই এসে এটা গল্প করছে, ওটা গল্প করছে, ছবি তুলছে ওরা আমার সাথে। সাধারণ একটা অনুভূতি। এই সিনেমার মাধ্যমে আসলে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে? না অর্চি, একদমই না। পরিচালক খুব সরল একটা গল্প বলতে চেয়েছেন, এবং এটাই আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। আমাদের দেশের মানে এটা তো পৃথিবীর সবচাইতে আদি পেশা। তো ওই পেশাজীবী মানুষের দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি, এবং সমাজ তাদেরকে কিভাবে দেখে, সেই দৃষ্টিভঙ্গি, দুপক্ষের দৃষ্টিভঙ্গি পরিচালক দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো বার্তা দিতে চাননি, তিনি একটি সরল গল্প বলতে চেয়েছেন। এবং সাধারণত যেটা দেখা যায় যে আসলে নীলপদ্মর মতো ইন্ডি সিনেমার বাজেট কিন্তু খুব বেশি থাকে না, এবং দীর্ঘ সময় ধরে সেটা নির্মিত হয়, এবং সবার অলক্ষ্যে চুপিসারে সিনেমা হলে সিনেমা মুক্তি পেয়ে যায়। সেদিক থেকে যদি জানতে চাই যে একজন অভিনেত্রী হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে আসলে এরকম একটি সিনেমায় যখন আপনি সম্মতি দিয়েছেন, তখন কোন ভাবটা আপনার কাজ করেছে, বা এরকম কাজের ক্ষেত্রে আপনার কি মনোভাব কাজ করে, কি অনুভূতি কাজ করে? আমি সবসময় সিনেমাতে জীবন দেখতে পছন্দ করি, আমি সব রকম সিনেমাই দেখি। হ্যাঁ, আমাদের এখানে বা পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই ফর্মুলা ফিল্ম, খুব জীবনের কাছাকাছি গল্প, বা কমেডি ঘরানার গল্প, মানে অনেক রকম জনরার ছবি আছে। তো আমি দর্শক হিসেবে যে ছবিতে মানুষের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়, সেরকম ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তো যখন আমার কাছে কাজের প্রস্তাব আসে, তখন এরকম কাজের প্রস্তাব যখন আসে, আমি খুব ভালোবেসে সেই কাজগুলোর সাথে যুক্ত হই। বাহ, চমৎকার। ডিআইএফএফ এর পরে যতটুকু শুনেছি যে 19 জানুয়ারি আপনারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন। আসলে এই দুটো প্রদর্শনীতেই কি দর্শকেরা বিনা টিকিটে বা যে কেউ চাইলেই কি যেতে পারবে? হ্যাঁ, দুটো প্রদর্শনীই সকল দর্শকদের জন্য উন্মুক্ত। শুধু তাই নয়, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যতগুলো সিনেমা প্রদর্শিত হচ্ছে প্রতিটি দর্শকের জন্য উন্মুক্ত, বাংলাদেশের সকল দর্শকদের জন্য উন্মুক্ত। এবার যদি একটু অন্যান্য কাজের প্রসঙ্গে চলে যায়, এবং এই বছরটাতে আসলে আপনার অনেকগুলো সিনেমা দেখার অপেক্ষায় আমরা আছি, তার মধ্যে একটি হলো লীলা মন্থন, এবং যতটুকু শুনেছি যে অভাবী পরিবারের সন্তান বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি, একটু আপনার মুখে শুনতে চাই। লীলা মন্থন পরিচালক জাহিদ হোসেন, এবং জাহিদ ভাইয়ের সাথেও এটি আমার প্রথম কাজ। আমার সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ পরশন। হ্যাঁ, মানে আমরা গত বছরের শেষের দিকে শুটিং শেষ করেছি। গত বছরে আসলে মাঝামাঝি কাজ হবার কথা ছিল, তো সবকিছু মিলে শেষ করতে সময় লেগেছে। তো
শুটিং শেষ হয়েছে, এখন পরবর্তী অংশের কাজ দেখা যাক। তবে এখানেও ওই বিষয়টি বলার যে এটিও একেবারে জীবনের গল্প, মানে একজন নারী তার সন্তানের প্রতি আকাঙ্ক্ষা, মানে একেবারে আমাদের দেশের মানুষের, প্রান্তিক মানুষের জীবনের গল্প। এবং আরো দুটি সিনেমা, বক ও দাফন, এই দুটি সিনেমা কবে দেখতে পাবো? এর উত্তরটা সবচাইতে ভালো দিতে পারবে আমার দুই পরিচালক। বকের পরিচালক মাসুদ পথিক এবং দাফনের পরিচালক কৌশিক শঙ্কর দাস, এবং আমার ধারণা প্রযোজক যারা আছেন তারা। কারণ শুটিং শেষ দুটো ছবিরই, মানে আগের বছর আমরা শুটিং শেষ করেছি, পরের অংশের কাজ চলছে, মুক্তির অপেক্ষায়। তবে যেটা হয়, তুমি বলছিলে যে এরকম ছবিগুলো সাধারণত এই জীবন ঘনিষ্ঠ ছবি বা ইন্ডিপেন্ডেন্ট ছবি, এই ছবির ক্ষেত্রে একটু দীর্ঘ সূত্রিতা হয়, মানে কাজ শুটিং করবার পরেও মুক্তি পেতে পেতে একটু সময় লাগে। তো ওই উত্তরটা ওরা দিতে পারবে, কারণ আমার দিকের সব কাজ শেষ, শুটিং শেষ। আচ্ছা, এই বছর তো আসলে চমৎকার ভাবে শুরু হয়েছে এবং পুরো বছরটাই চমৎকার যাবে, কারণ এই বছর আপনি ওটিটিতেও আলো ছড়াচ্ছেন। পাপ কাহিনী এবং বোহেমিয়ান ঘোড়ার জন্য কিন্তু আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি, কারণ বোহেমিয়ান ঘোড়ার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, এবং বোধের পর তার সাথে এবার আপনার কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কেমন ছিল সব মিলিয়ে? অমিতাভ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার সব সময় অসাধারণ, দুর্দান্ত, এর চাইতে ভালো আর হতেই পারে না এরকম। এবং আমার ধারণা আমি যতদিন বেঁচে আছি একই রকম থাকবে। বোধের পর অমিতাভ ভাইয়ের সাথে সেই গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র, তখন কিন্তু আমি একেবারে নতুন একটা মেয়ে, হ্যাঁ। এবং সেই শুটিং এও অমিতাভ ভাই আমি একটা করে শট দেই, আর তার মুগ্ধতা এমন ভাবে প্রকাশ করেন। ঠিক এবারও বোহেমিয়ান ঘোড়ার শুটিং এ এমন এক্সাইটেড সে, আমি লজ্জা পেয়ে যাই। মানে মোশাররফ ভাই বলছে, খসরু ভাই বলছে, খসরু ভাই আছেন ক্যামেরায়, দীর্ঘদিন পর খসরু ভাইয়ের সাথে কাজ হলো, দারুণ একটা টিম, এবং আমার আরো সহকর্মী যারা আছেন, দারুণ একটা গল্প। ওটাও একটা সহজ গল্প, সুন্দর করে বলবার, প্রেজেন্ট করবার ব্যাপার। দেখা যাক এখন দর্শকরা, এবং খুব এই বছরেই ওই কাজটিও দর্শকদের সামনে আসবে। যেমনটা গল্প শুনছিলাম যে প্রতিটি মাধ্যমে তো আপনার অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে, কখনো কি লেখালেখি বা ক্যামেরার পেছনে পরিচালকের সিটে বসার ইচ্ছে আছে? না রে বাবু, তো অনেক কঠিন কাজ, আমি তো পারি না। মানে লেখালেখিটা আমি কখন করব, যখন আমি পারবো। আমি তো নিজে মনে করি না যে আমি পারি। আর পরিচালকের সিটটা আমার কাছে মনে হয় সবচাইতে দায়িত্বপূর্ণ, চাপ সম্পন্ন একটা আসন। ওই আসনে যাবার যোগ্য আমি কোনোদিন হতে পারবো বলে মনে হয় না। শোনো, আমি আসলে কোনটা পারি না সেটা আমি খুব ভালো বুঝি। আচ্ছা, অভিনয়টাও আমি ভালো পারি না, তবে আমার এত তীব্র ভালোবাসা অভিনয় এবং মডেলিং এর প্রতি, যে কারণে আমি এই কাজটার মধ্যে আছি। আমার ধারণা আমি আমৃত্যু অভিনয় এবং মডেলিং এর মধ্যেই থাকতে চাইবো, কারণ অন্য আর কিছু আমি পারি না বাবু। নিশ্চয়ই পারলে আপনি সেটাও করে ফেলবেন। না, আমি আসলে বলতে চাই যে আমি পারি না তা আমি কি করে করব, আমি করতেও চাই না, আমি আমার সীমাবদ্ধতা জানি। আচ্ছা, কিন্তু এখন রিনা খানকে যেভাবে আমরা চিনি, অসাধ্য সাধন তিনি অনেক কিছুই করে ফেলতে পারেন, সেটাও আমাদের বিশ্বাস আছে। একটু যদি কাজের বাইরে ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, এই সম্প্রতি সঙ্গীত শিল্পী তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদের বিয়ের পর থেকে তারা আসলে প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটা দেখছি যে তাদেরকে নিয়ে, তাদের সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন, বা আপনাকে কিভাবে ভাবায় এগুলো? মানে এটার অনেক লম্বা উত্তর হবে বাবু। একটা জিনিস হচ্ছে যে যারা তারকা, তাহসান ভাই তারকা, হ্যাঁ, আমি যেমন আমার ক্ষেত্রে, ব্যক্তির উনার ক্ষেত্রে আমি তারকা শব্দটা ব্যবহার করবা, ধৃষ্টতা, আমার কাছে ধৃষ্টতা মনে হয়। আমি একজন পরিচিত মুখ, আমার চেহারাটা টেলিভিশনে দেখা যায়, আমি একজন পরিচিত মুখ। তাহসান ভাই কিন্তু তারকা, তার গান, তার অভিনয়, তার মডেলিং, প্রতিটি ক্ষেত্রেই তিনি, আমি বলতে চাইছি যে মানুষগুলো পরিচিত মুখ, তাদের জন্য দর্শকদের বিভিন্ন রকমের আগ্রহ থাকবে, তাদের ব্যক্তি জীবন, তাদের সকল কিছু সম্পর্কেই। কিন্তু সেটা আসলে, সেটা কতটুকু, সেই মাত্রাটা আমাদের বুঝতে হবে। আর এখন যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়া বা আমাদের সংবাদ মাধ্যমেরও একটা ব্যাপার কিন্তু আছে যে যত বেশি লোকে দেখবে তত অর্থ উপার্জন। সোশ্যাল মিডিয়াতে সব প্রত্যেকের পেজ থেকে প্রত্যেকে অর্থ উপার্জন থেকে লাভ হবে। হ্যাঁ, ধরো
আমি ব্যক্তি মানুষটার কথা যদি বলো, আমি সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি না, যে কারণে আমাকে কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করতে হয় না। কিন্তু যারা উপার্জন করছেন, তিনি তাহসান ভাইকে নিয়ে একটা 1.5 মিনিট কথা বলে ভিডিও করে পোস্ট করলেন, তিনি তো এটা তো তার অর্থ উপার্জনের উপায় এখন। তো এই যে মানে কি বলবো, কিন্তু সেটার জন্য আসলে কতটুকু ব্যক্তি জীবনের ভেতরে যাওয়া যায়। বিয়ে, পারিবারিক বন্ধন বা বিচ্ছেদ, সন্তান, এগুলো তো একেবারে ব্যক্তি জীবন। তুমি পৃথিবীর অন্য কোনো দেশের কোনো আন্তর্জাতিক তারকাকে দেখবে না যে তাদের ব্যক্তি জীবন নিয়ে তারা কখনো খুব আলোচনায়। মানে এক্ষেত্রে আমার কাছে একজনকে খুব আদর্শ মনে হয়, আমি যেহেতু তাকে আমি আদর্শ মনে করি তার নামটা উল্লেখ করি, জয়া আপা। জয়া আপার জীবনে বিবাহ আছে, বিচ্ছেদ আছে, কিন্তু কখনো জয়া আপা তার কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আলোচনা বা আলো নেওয়ার চেষ্টা করেননি। কোনো বিচ্ছেদই কিন্তু খুব সুখের নয়, হ্যাঁ, কিন্তু ওটাকে তিনি আলোচনার বিষয়ে বানাননি। জয়াপা সবসময় তার কাজটাই করে গেছেন, চুপচাপ দেশের বাইরে যখন যেখান থেকে যে কাজ। তো আমি মনে করি যে শিল্পীরাও যদি আসলে একটু কাজের মধ্যেই মনোযোগটা রাখবার চেষ্টা করেন, আর প্রচার মাধ্যম বা সংবাদপত্র তারাও যদি কাজটার দিকেই গুরুত্ব দেন, সেটা একটা ভালো হবে। এবং এই কথার রেশ ধরে আসলে বলতে চাই যে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদেরকে কোথায় থামতে হবে। কথা বলে ভীষণ ভালো লাগলো। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। ধন্যবাদ।